আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্বিতীয় পর্ব তৈরি করতেছি। তো দ্বিতীয় পর্বতে যা থাকবে, কম্পিউটারের বেশ কিছু যন্ত্রাংশের নাম এবং কোনটা কি এবং কোনটার কি কাজ। তো এই যে যে জিনিসটা দেখতে পারতেছেন, এটার নাম হচ্ছে সিপিইউ। এটা কম্পিউটারের মূল যে যন্ত্রটা, এটাকে বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এটার সাথে আমরা পরিচয় হলাম। তো তারপর এটা হচ্ছে মনিটর। তো অনেকেই বলতে পারেন, ভাই, যে এগুলি দেখানোর আর কি আছে। তো আমি বলি, যেহেতু আমরা একবারে শূন্য থেকে কাজ শিখাবো বা দেখাবো, এই জন্য অনেকেই দেখা গেছে যে এই জিনিসগুলির নাম হয়তো জানবে না, এজন্যই দেখানোর উদ্দেশ্য। তো এই যে যে প্রথম মনিটরটা দেখতে পারতেছেন, এগুলি অনেক আগে ছিল, এটাকে বলা হয় মনোকম মনিটর। আর তার পাশে যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সিআরটি মনিটর, এগুলি এখন আর নাই। আর তার পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে এলসিডি মনিটর, এটা হচ্ছে এলইডি মনিটর। এই দুইটাই এখন পাওয়া যায়, এগুলি আর পাওয়া যায় না। যাই হোক, এগুলো হচ্ছে মনিটর। মনিটরের কাজ হচ্ছে আপনার সিপিইউতে যা চলবে এটা মনিটরে শুধু দেখাবে। মনিটরের কাজ এটুকুই, মনিটরের আর কোনো কাজ নাই। জাস্ট মোবাইলের যেমন ডিসপ্লে, কম্পিউটারের ডিসপ্লেটাই মনিটর। তারপরে হচ্ছে কিবোর্ড। এটাকে বলা হয় কিবোর্ড। টাইপিংয়ের জন্য যেই জিনিসটা প্রয়োজন, এটাকে বলা হয় কিবোর্ড। এটাতে বাংলা, ইংলিশ, আরবি বিভিন্ন রকমের টাইপিং করা যায়। এটা হচ্ছে মাউস। মাউসের কাজ হচ্ছে এই যে যে তীর চিহ্নটা দেখতেছেন, এই তীর চিহ্নটাকে বলা হয় মাউস কার্সর। তো এই মাউসের কাজ হচ্ছে, এটা দিয়েই কম্পিউটারকে আসলে দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয়। আপনার এই যে প্রথম যেটা দেখতেছেন, এটা হচ্ছে লেফট ক্লিক, আর এটা হচ্ছে রাইট ক্লিক। আর এই যে যে চাকার মতন দেখতেছেন, এটা হচ্ছে স্ক্রল বাটন, উপরে নিচে করার জন্য। তো মাউসের কাজ, কিবোর্ডের কাজ, এগুলি সবই দেখাবো আস্তে আস্তে, আপনারা দেখতে থাকেন। এটা এটা হচ্ছে ডিভিডি রুম। এটা হচ্ছে ল্যাপটপের ডিভিডি রুম। ডেস্কটপেরও ডিভিডি রুম আছে। ল্যাপটপেরগুলি সাধারণত সব কিছুই পাতলা চিকন হয়ে থাকে, আর ডেস্কটপের একটু মোটা হয়ে থাকে। ডিভিডি রুমের কাজ হচ্ছে যে আপনার যে সিডি কিংবা ডিভিডি ডিস্ক, সেটা থেকে কোনো ডাটা কপি করে নেওয়ার জন্য কিংবা এটার ভিতরে ডাটা ঢোকানোর জন্য এই ডিভিডি রুম ব্যবহার করা হয়। তবে ডিভিডি রুম এখন আর সচরাচর খুব একটা দেখা যায় না। ডিভিডি ডিস্ক, সিডির ডিস্ক, এগুলোও খুব একটা দেখা যায় না। তারপরও আপনাদের সাথে পরিচয় করালাম। এটা হচ্ছে ল্যাপটপের ডিভিডি রুম। আর এটা হচ্ছে আপনার ডেস্কটপ। কম্পিউটারকে বলা হয় ডেস্কটপ, ডেস্কটপের ডিভিডি রুম একই জিনিস, ওটা একটু পাতলা, এটা একটু মোটা। আর এই যে যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে কার্ড রিডার। কার্ড রিডারের কাজ হচ্ছে, কম্পিউটারে সরাসরি আপনার মেমোরি কার্ড লাগানো যায় না, এরকম একটা কার্ড রিডারের ভিতরে মেমোরি কার্ড লাগিয়ে সেটাকে কম্পিউটার বা ল্যাপটপে লাগালে সেই ফাইল ট্রান্সফারের কাজে লাগে। এটা হচ্ছে কুলার, সিপিইউ কুলার। আপনার সিপিইউর ভিতরে, প্রসেসরের উপরে, মাদারবোর্ডের ভিতরে প্রসেসরের উপরে এরকম একটা কুলার লাগানো থাকে। সেটা বিভিন্ন রকমের হতে পারে, মাদারবোর্ডের মডেল অনুযায়ী বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের হতে পারে। এটাকে বলা হয় কুলার। কুলারের কাজ হচ্ছে প্রসেসর ঠান্ডা রাখা। এটা দিয়ে যে বাতাসটা দেওয়া হয় সেটা প্রসেসরের উপরে দেওয়া হয়, প্রসেসর যত হিট হয় এটা কিছুটা হলেও কমিয়ে দেয়। আর এটাই হচ্ছে প্রসেসর। মাদারবোর্ডের ভিতরে যে প্রসেসরটা থাকে, এটাই হচ্ছে সেই প্রসেসর। প্রসেসর বিভিন্ন রকমের
বিভিন্ন মাদারবোর্ডের জন্য বিভিন্ন রকমের প্রসেসর হয়ে থাকে। জাস্ট আপনাদের শুধু পার্টসগুলির সাথে পরিচয় করাই দিচ্ছি। এটা হচ্ছে মাদারবোর্ড, এটা ওল্ড মডেলের একটা মাদারবোর্ড। জাস্ট সিপিইউর ভিতরে যেই মূল যেই মাদারবোর্ডটা থাকে এটা এরকমই থাকে, কিছুটা ভিন্নতা থাকে। তো মানে মূল যে সার্কিটটা এটাকে মাদারবোর্ড বলা হয়। এটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের কাজ হচ্ছে মোবাইল ফোনের যেমন একটা মেমোরি কার্ড থাকে বা ফোন মেমোরি থাকে, স্টোরেজ যে কোনো জিনিস রাখার জন্য, তো কম্পিউটারেও এবং ল্যাপটপেও এরকম যে মেমোরিটা থাকে সেটাকে বলা হয় হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের কাজ হচ্ছে আপনার ডাটাগুলি স্টোরেজ করে রাখা। এটা হচ্ছে স্পিকার। স্পিকার আমরা সকলেই চিনি, কম্পিউটার বা ল্যাপটপ চালাতে গেলে সাউন্ডের জন্য স্পিকার ব্যবহার করতে হয়। ল্যাপটপে বিল্ডিং স্পিকার থাকে, তবে ডেস্কটপে থাকে না। এর জন্য আর কি স্পিকারটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভের কাজ হচ্ছে এটার ভিতরে কোনো মেমোরি লাগাতে হয় না, এটাই একটা মেমোরি সিস্টেম। এটাতে যে কোনো ফাইল ট্রান্সফার করে নিয়ে আবার আরেকটা পিসিতে লাগিয়ে সেটার আবার কপি করে রাখা যায়, দেওয়া যায়। এই সুবিধার জন্য এই পেন ড্রাইভ ব্যবহার করা হয়। পেন ড্রাইভ আমরা সকলেই চিনি, তারপরেও আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে র্যাম। মোবাইলের যেমন র্যাম আছে, কম্পিউটার ল্যাপটপেরও এরকম র্যাম আছে। এই র্যাম কম্পিউটার কিংবা ল্যাপটপেই থাকে, তবে ল্যাপটপের র্যামগুলি আপনার একটু সাইজে ছোট হয়, আর কম্পিউটারগুলি একটু বড় হয়, তবে কাজ একই। তবে এগুলির ভিতরে বিভিন্ন মডেল হয়, DDR2, DDR3, DDR4, এরকম অনেকগুলি মডেল হয়। এটা হচ্ছে হেডফোন। যারা স্পিকার ব্যবহার না করে বা হেডফোন দিয়ে গান শুনতে চান বা হেডফোন দিয়ে রেকর্ডিং করতে চান, তারা এরকম হেডফোন কম্পিউটারে বা ল্যাপটপে লাগিয়েও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে SSD। SSD কাজ হচ্ছে এটাও আপনার মেমোরি কার্ডের মতোই। মেমোরি কার্ডে যেরকম আপনার স্টোরেজ থাকে ফাইল রাখার জন্য, SSDতেও সেম জিনিসটাই থাকে ফাইল রাখার জন্য। তবে হার্ড ডিস্কের তুলনায় SSDর আপনার স্পিড অনেক বেশি, আর হার্ড ডিস্কের তুলনায় SSDর দাম অনেক বেশি। তো এতক্ষণ যা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে এই যে CPU, এই যে মনিটর, এই যে মাউস, এই যে কিবোর্ড, এই সবগুলি কম্পোনেন্ট একসাথে করলে হয় একটা কম্পিউটার। আর যে পার্টসগুলি দেখালাম বেশিরভাগ পার্টসগুলি এই সিপিইউর ভিতরে থাকে। সিপিইউর ভিতরে এই পার্টসগুলি থাকে এবং এই কিবোর্ড, মাউস, মনিটর, স্পিকার সব কিছু মিলিয়ে একটা কম্পিউটার। আর এটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপের ভিতরে সব কিছুই বিল্ডিং দেওয়া থাকে, ডিসপ্লে, মনিটর, কিবোর্ড, মাউস প্যাড, মাউস, ক্যামেরা সব কিছুই দেওয়া থাকে। আর এটাতে ব্যাটারিতেও চলে। কম্পিউটার আর ল্যাপটপের মধ্যে তফাৎ এটাই যে কম্পিউটার যে কোনো একটা জায়গায় বসে চালাতে হয়, আর ল্যাপটপ পোর্টেবল সিস্টেম, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং সাথে রেখে ব্যবহার করা যায়। তো এ ছিল আমাদের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ কাজ দেখানো শুরু করব, একবারে জিরো থেকে আপনারা কাজ দেখতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের বা পেজের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 3 নম্বর পর্ব। যদি আপনারা আমাদের আগের 2 নম্বর এবং 1 নম্বর পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে 2 নম্বর ও 1 নম্বর পর্বটি দেখে নেবেন। আজকে আমরা শিখব যে কিভাবে কম্পিউটারের পাওয়ার অন করতে হয় এবং অফ করতে হয়।
তো কম্পিউটারের পাওয়ার অন করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যদি ল্যাপটপ হয় তাহলে আপনি আপনার ল্যাপটপের ভিতরে দেখবেন যে এখানে সম্ভবত এখানে বা সামনের দিকেই থাকে পাওয়ার বাটন চিহ্ন দেখলে বুঝতে পারবেন যে এটা পাওয়ার বাটন চাপ দিলেই অন হয়ে যাবে। এটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে। আর যদি আপনার কম্পিউটার বা ডেস্কটপ হয় তাহলে আপনার ডেস্কটপে এইরকম আপনার সামনে দুইটা বাটন থাকবে, সামনে থাকুক, উপরে থাকুক, সাইডে থাকুক। এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে পাওয়ার বাটনের চিহ্ন। আরেকটা যে ছোট বাটন থাকবে সেটা উপরেও হতে পারে, নিচেও হতে পারে, সাইডেও হতে পারে। ছোট যে বাটনটা থাকবে এটা হচ্ছে রিস্টার্ট বাটন। তবে কম্পিউটারে দুটা বাটন হয়ে থাকে, একটা পাওয়ার বাটন, একটা রিস্টার্ট বাটন। আর ল্যাপটপে সাধারণত একটা বাটনই হয়ে থাকে, শুধুমাত্র পাওয়ার বাটন। আপনি ল্যাপটপের কিংবা কম্পিউটারের এই পাওয়ার বাটন চাপ দিলেই আপনার কম্পিউটার বা ল্যাপটপটি অন হয়ে যাবে। তো অন তো করলাম, এখন তো অফ করারও প্রয়োজন আছে। কম্পিউটার অফ করতে গেলে আপনাকে এই যে উইন্ডোজের যে চিহ্নটা দেখতেছেন এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে আপনি পাওয়ার বাটনটা দেখতেছেন, পাওয়ারের যে একটা চিহ্ন, এই জায়গায় দেখেন মাউসের কার্সারটা আনবেন। আনার পর যদি এই জায়গায় আপনি একটা ক্লিক করেন, এই জায়গায় দেখেন তিনটা অপশন আছে। ল্যাপটপ এবং কম্পিউটার দুটোর ক্ষেত্রেই একই সিস্টেম। প্রথমটা আছে স্লিপ হচ্ছে, আপনি যদি স্লিপে ক্লিক করেন আপনার কম্পিউটারটা বন্ধ হবে না, তবে ঘুমিয়ে যাবে কেমন, আপনার ভিতরে চালুই থাকবে, কিন্তু আপনার মনিটরের আলো চলে যাবে, মনিটরটা বন্ধ হয়ে যাবে। আর কম্পিউটারের ভিতরে ফ্যান ট্যান এগুলি সবই বন্ধ হয়ে যাবে, কিন্তু ভিতরে এটা চালু থাকবে। যখন আপনি মাউসে ডাবল ক্লিক করবেন কিংবা কিবোর্ডে ক্লিক করবেন কিংবা পাওয়ার বাটনে ক্লিক করবেন, তখন দেখবেন যে ওই জায়গা থেকেই তার ঘুম ভেঙে গেছে। যেই জায়গায় রেখেছিলেন ওই জায়গা থেকেই সে আবার মানে ঘুম ভেঙে যাবে, বন্ধ হবে না কিন্তু বন্ধর মতো হয়ে থাকবে। এটা হচ্ছে স্লিপ। আর তারপরে আছে শটডাউন। যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। তো আমি এখন ক্লিক করব না, কারণ আমি এখন রেকর্ডিং করতেছি, তা না হলে আমার রেকর্ডিংটি বন্ধ হয়ে যাবে। তার নিচে আছে রিস্টার্টের কাজ হচ্ছে, অনেক সময় আমাদের কম্পিউটার অনেক স্লো কাজ করে, সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে কম্পিউটারটি বন্ধ করে আবার চালু করব। তো দুটো কাজই একবারে করা যায়। রিস্টার্টে ক্লিক করলে প্রথমবার আপনার কম্পিউটারটি বন্ধ হবে, দ্বিতীয়বার কম্পিউটারটি চালু হবে। এক ক্লিকে দুই কাজ হবে, এটা হচ্ছে রিস্টার্ট। তো আমরা আজকে শিখলাম যে কম্পিউটার বন্ধ করা, চালু করা এবং স্লিপ। আমরা তৃতীয় পর্বতে আপনাদেরকে আবার দেখাবো নতুন কোনো কাজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আর যদি আপনি আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 4 নাম্বার পর্ব। যদি আপনারা আমাদের আগের 3টি পর্ব না দেখে থাকেন তাহলে আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। আর আজকে হচ্ছে 4 নাম্বার পর্ব। 4 নাম্বার পর্বতে আমরা শিখব যে কিভাবে আপনি একটি ফোল্ডার তৈরি করতে পারেন। তো ফোল্ডার তৈরি করার জন্য আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব। তো ফোল্ডার তৈরি করার জন্য আপনার মাউসের যে ডান পাশের যে বাটনটা আছে রাইট ক্লিক, এটাকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অল্প একটু নিচে গেলে দেখতে পারবেন নিউ নামে একটা অপশন আছে।
নিউ এর উপরে মাউসটা রেখে হাতের ডান পাশের দিকে মাউসটাকে নিয়ে গেলেই লেখা থাকবে ফোল্ডার। ফোল্ডারের উপরে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে, লেফট ক্লিক। তো আমি লেফট ক্লিক করে দিলাম। লেফট ক্লিক করে দেওয়ার পর যদি আমি এখন এই ফাঁকা জায়গায় যদি একটা ক্লিক করি, তাহলে যে নিউ ফোল্ডার 2 নামেই আমার এটা সেভ হয়ে যাবে। কেন নিউ ফোল্ডার 2 আসলো? কারণ নিউ ফোল্ডার নামে আমার এখানে একটা নিউ ফোল্ডার আছে, যার কারণে এটা নিউ ফোল্ডার 2 আসলো। তো আমি যদি এখানে আরেকটা যদি একইভাবে যদি কাজ করি, তাহলে দেখবেন অটোমেটিক নিউ ফোল্ডার 3 চলে আসছে। তো আমি যদি এখান থেকে এটার নাম চেঞ্জ করতে চাই, যে কোনো নাম আমি যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে যদি আমি ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, তাহলে দেখবেন যে ওই নামটাই হয়ে গেছে। আর আগের যে ফোল্ডারটা, এটা যদি আমি রিনেম করে যদি নাম চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, মাউসের সেই রাইট ক্লিক করে নিচের দিকে আসলে লেখা থাকবে রিনেম। রিনেমে ক্লিক করার পর আমি আবার এই জায়গা থেকে সেই রিনেম করতে পারবো। রিনেম করলাম। তবে এই যে রিনেম, এই রিনেমটা কিন্তু আমি কিবোর্ডের মাধ্যমেও করতে পারি। কিবোর্ডের যে উপরের অংশে যে F2 লেখা আছে, বাম পাশের উপরের অংশে আপনার F1 F2 এই যে সিরিয়ালটা আছে, এখানে যে F2 বাটনটা আছে, আমি যদি এটার উপরে মাউসটা একটা ক্লিক করে যদি আমি F2 বাটন যদি চাপি, তাহলে দেখবেন অটোমেটিক কিন্তু এই যে রিনেম অপশন চলে আসছে। আর এটার উপরে রেখেও যদি আমি সেম যদি F2 বাটন চাপি, তাহলে কিন্তু আমার সেই রিনেমটা চলে আসছে। আমি কিন্তু এখানে এখন রিনেম করতে পারবো। তো এখন আমরা দেখাবো যে একটা জিনিস কিভাবে আমরা ডিলিট করব, সেটা হোক ফাইল কিংবা ফোল্ডার, যে কোনো কিছু আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য যদি আমি এখান থেকে এটা ডিলিট করতে চাই, এখানে সেই আপনার রাইট বাটন ক্লিক করার পরে এই যে এখানে ডিলিট অপশন আছে, আবার যদি লেফট বাটনে ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এটাও যদি রাইট বাটনে ক্লিক করার পর যদি ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে ডিলিট হয়ে যাবে। আর ডিলিটকৃত ফাইল ফোল্ডারগুলি এই যে রিসাইকেল বিনে জমা থাকে। তো আমি এই পর্যন্ত যে জিনিসগুলি ডিলিট করেছি, এখানে কিন্তু সবগুলি আছে। এই যে দেখেন, আমি কিন্তু এটা ডিলিট করেছিলাম। আমি যদি এই রিসাইকেল বিনে থেকে যদি আবার আমি সেই রিস্টোরে ক্লিক করি, তাহলে কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে, আনডো হয়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আরেকটা ফোল্ডার, এটাও কিন্তু আমি ডিলিট করেছিলাম। এটাকে যদি আবার আমি রিস্টোর করি, তাহলে কিন্তু আবার সেই আগের জায়গায় ডেস্কটপে চলে আসছে। তো আমরা 4 নাম্বার পর্বে যেটা শিখলাম, কিভাবে একটা ফোল্ডার তৈরি করা যায় এবং সেই ফোল্ডার রিনেম করা যায় এবং ডিলিট করা যায়, এই জিনিসগুলি শিখলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই ফোল্ডারটা আমি আরেকভাবে ডিলিট করতে পারি। এই যে দেখেন, এটার ভিতরে একটা ছবি রাখলাম, যে কোনো একটা ছবি, যে কোনো একটা, এটাই আমি এটার ভিতরে রাখলাম। রাখার পর যদি আমি এটাকে ডিলিট করতে যাই, ডিলিট কিন্তু হয়ে গেল। এটা কিন্তু এই রিসাইকেল বিনে যদি আমি আবার ওপেন করি, তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু সেটাকে আবার পাবো। এই যে এটা কিন্তু আবার এখানে আছে। তবে আমি যদি কোনো কিছু একবারে কনফার্ম ডিলিট করি, তাহলে এখানে থাকবে না। কনফার্ম ডিলিট বলতে, যদি আমি এটাকে ক্লিক করে কিবোর্ডের শিফট বাটন চেপে কিবোর্ডের যে ডিলিট বাটন আছে, শিফট বাটন চেপে ধরে যদি আমি ডিলিট বাটন চাপি, আর এখন যদি আমি ইয়েস করে দিই, এটাকে আর কোথাও পাওয়া যাবে না। এটা একবার কনফার্ম ডিলিট, পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার।
আমাকে কিন্তু এই জায়গায় একটা মেসেজ দিয়েছে যে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি যদি এটাকে একবারে ডিলিট করতে চাই তাহলে আমি ইউজ করে দিব। দেখেন এটার ভিতরে কিন্তু এই ফোল্ডার নামে এখানে আর পাওয়া যাবে না, এটা একবারে ডিলিট হয়ে গেছে। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী পর্বে খুব শীঘ্রই চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম। আজকের পর্ব হচ্ছে 5 নম্বর পর্বে আমরা যেটা দেখব কিভাবে দিস পিসি, উইন্ডোজ 10-এ থাকে দিস পিসি, উইন্ডোজ 7 কিংবা উইন্ডোজ এক্সপি এগুলির ভিতরে থাকে মাই কম্পিউটার এবং দিস পিসি একই জিনিস। এক কথায় কম্পিউটারের ভিতরে আমাদের কি আছে সেটা দেখার জন্য এই দিস পিসিতে আগে ঢুকতে হবে। তো দিস পিসিতে ঢোকার জন্য কয়েকটা মাধ্যম আছে। মাউস দিয়ে যদি আমি লেফট যে ক্লিকটা আছে, মাউসের যে বাম পাশের যে লেফট বাটনটা, এটার ভিতরে ডাবল ক্লিক যদি আমি করি, এই যে ডাবল ক্লিক করলাম, এটা কিন্তু আমার ওপেন হয়ে গেল, দিস পিসি কিন্তু ওপেন হয়ে গেল। তো এই যে আমি এটা ওপেন করলাম, এটাকে আবার আমি ক্লোজ করে দিই। এই দিস পিসিতে আসার পর আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ওপেনে ক্লিক করি, তাহলেও কিন্তু আমার দিস পিসি ওপেন হবে। তো এটাও আমি ক্লোজ করে দিলাম। এখন যদি আমি কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে ধরে যদি আমি ই বাটন প্রেস করি, তাহলেও কিন্তু দিস পিসি ওপেন হবে। এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে। তো যাই হোক, দিস পিসি ওপেন করব কিভাবে সেটার 3টা মাধ্যম আমি দেখালাম। এছাড়াও আরও মাধ্যম আছে, আমার মনে হয় আর প্রয়োজন পড়বে না। আচ্ছা, এখন এই যে দিস পিসির যে উইন্ডোটা, এই যে এটাকে যদি আমরা ম্যানুয়ালি একটু বড় ছোট করতে চাই, তাহলে এই কোণারের নিচের দিকে আসলে দেখবেন যে এই যে মাউসের কার্সরটা কিন্তু এরকম অ্যাঙ্গেল হয়ে গেছে। এটাকে ক্লিক করে যদি আমরা টান দিই তাহলে বড় হবে। যদি এদিকে বাড়াতে চাই এদিকে বাড়াতে পারবো, যদি এদিকে কমাতে চাই কমাতে পারবো, ছোট করতে চাইলে ছোট করতে পারবো। মানে যেরকম মন চায় ওরকমই আমরা করতে পারবো। আর এটাকে যদি আমরা ফুল স্ক্রিন করতে চাই, এটাকে ফুল স্ক্রিন করার জন্য এটা কিন্তু আপনার ক্লোজ, এখানে চাপ দিলে কিন্তু এটা কেটে যাবে, ক্লোজ। আর যদি এটাকে ফুল স্ক্রিন করতে চাই তাহলে হচ্ছে এই বাটনটা, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন, এটা হচ্ছে মিনিমাইজ বাটন, এটা ম্যাক্সিমাইজ বাটন, এটা হচ্ছে ক্লোজ বাটন। যদি আমি এখানে ক্লিক করি ম্যাক্সিমাইজ বাটনে, তাহলে দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। আবার যদি আমি আবার আগের ওই জায়গায় যদি ফেরত যেতে চাই, তাহলে আবার যদি আমি এই ম্যাক্সিমাইজ বাটনে যদি আবার ক্লিক করি, এই যে রিস্টোর ডাউন হয়ে যাবে। আবার দেখেন এটা কিন্তু আগের জায়গায় চলে আসছে। আর এই যে মিনিমাইজ লেখা, মিনিমাইজ বাটনে মাইনাস চিহ্নর মতো, এটার কাজ হচ্ছে যে আমি এটা কেটে দিব না, কিন্তু সামনেও রাখবো না। যদি আমি এখানে যদি ক্লিক করি মিনিমাইজ, দেখেন এটা কিন্তু ক্লোজ করলাম না, এটা কিন্তু এই জায়গায় মানে পড়ে থাকলো। যদি আমি মাউসের কার্সারটা এই জায়গায় নিয়ে এসে যদি এই যে দিস পিসি যেটা আমি ওপেন করেছিলাম এটাতে যদি ক্লিক করে, আবার দেখেন এটা কিন্তু উঠে গেছে। তো এটা আমরা বুঝলাম। আমার মনে হয় এগুলি সাধারণ বিষয়, এগুলি আপনারা খুব সহজেই বুঝে যাবেন। আবার যারা বুঝেন তারা তো আলহামদুলিল্লাহ। আর এই যে ক্লোজ বাটনটা যদি আমরা এটা কেটে দিতে চাই, তাহলে এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করারও আরও কয়েকটা অপশন আছে।
তো আমি আবার যদি আপনাকে দেখাই, আমি কিন্তু এই ক্লোজ বাটনে ক্লিক করে একবার ক্লোজ করেছি। আবার আমি যদি এটার মিডল বরাবর মাউসটা রেখে যদি রাইট বাটনে ক্লিক করি, সবার নিচেও কিন্তু সেই ক্লোজ লেখা আছে। আবার এই জায়গায় দেখেন ক্লোজের সাইডে ডান পাশে লেখা আছে অল্টার প্লাস F4। কিবোর্ড থেকে যদি আমি অল্টার বাটন চেপে ধরে প্লাস F4 দেই, অল্টার F4 বাটন যদি আমি চাপি, তাহলে কিন্তু এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে কিবোর্ড থেকে, মাউসের কোনো প্রয়োজন পড়বে না। আর এটা ক্লোজ করার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এই কর্নারে যে কম্পিউটারের একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটার উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলেও এটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেল। তো ভিডিও বড় করব না, কারণ বড় ভিডিও করলে অনেকেই দেখতে চান না, অনেক মানুষের হয়তো ধৈর্য নাই, এজন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি আপনারা বড় ভিডিও দেখতে চান, কাজ যদি একটু বেশি করে দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি। আসসালামু আলাইকুম। আজকের পর্ব হলো 6 নাম্বার পর্বে আমরা চলে এসেছি। আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমার ডেস্কটপে, এই স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ, এই ডেস্কটপে একটা ছবি আপনারা সেভ করা দেখতেছেন, ফেসটিউব বাংলা লেখা। তো এই ছবিটা কিভাবে এখানে সেট করেছি, আর আপনারা কিভাবে আপনার পছন্দের ছবিটি আপনার কম্পিউটার স্ক্রিনে সেট করবেন, তো এজন্য আমি এখানে দুটা ছবি ডাউনলোড করে রেখেছি। আপনারা আপনাদের ফোন থেকে নিতে পারেন বা যে কোনো জায়গা থেকে আপনার যে ছবিটা সেট করতে চান সেটা আপনার কম্পিউটারে রাখবেন। রাখার পর যদি আপনি এই ছবিটা সেট করতে চান, তাহলে ছবির উপরে লেফট বাটন ক্লিক করার পর সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটার ভিতরে একটা ক্লিক করে দিলেই দেখেন এই ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো এটা সাইজটা ছোট আসলো কেন সেটা আমি বলতেছি, এটা রেজুলেশন ছোট। তো আবার যদি আমি এটা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমি এই জায়গা থেকে ক্লিক করলেই অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকমভাবেই আপনি যে কোনো ছবির উপরে রাইট বাটন ক্লিক করার পর যদি আপনি সেট অ্যাজ ডেস্কটপ এটাতে যদি ক্লিক করেন, তাহলে অটোমেটিক ছবিটা ডেস্কটপে সেট হয়ে যাবে। যদি কোনো ছবি আপনার মন মতন সেট না হয়, যেমন এই ছবিটা কিন্তু মন মতন সেট হয়নি, এই যেটা কিছু ছবি থাকবে যে আপনার মাথা কাটা পড়ে, কিছু ছবি থাকবে আপনার চেহারা অন্যরকম হয়ে গেছে। তো এটা ঠিক করার জন্য কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করার পর সবার নিচে যে পার্সোনালাইজেস যে অপশনটা আছে এটাতে চলে আসবেন। এটাতে আসার পর এই জায়গায় দেখেন সেন্টার নামে একটা অপশন আছে, এই সেন্টারে, আচ্ছা আপনাদের সুবিধাতে এটাকে একটু ছোট করে নিই। এই দেখেন ব্যাকগ্রাউন্ডের নিচেই লেখা আছে পিকচার, আর তার নিচে লেখা আছে যে চুজ এজ ফিট, এটাতে দেখেন সেন্টার দেওয়া আছে। এখান থেকে আপনারা এই অপশনগুলি চেঞ্জ করে দেবেন। আমি যদি এটা দিই তাহলে দেখেন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। আবার যদি আমি এখানে ফিট দিই, তাহলে দেখেন এটা যে অরিজিনাল যে স্কোয়ার সাইজ সেটা কিন্তু নিয়ে নিছে। যদি এখান থেকে আমি ফিল দিই, তাহলে কিন্তু অন্য একটা সিস্টেমে নিয়ে নিছে। তো এগুলি আপনার দিয়ে দেখবেন, টাইলস আছে, আরও কয়েকটা অপশন আছে, এগুলি দিয়ে দেখবেন। তবে এই যে এই অপশনটা যদি আপনারা দেন, তাহলে দেখবেন যে একবার ফিট হয়ে গেছে। তো ছবি কিভাবে সেট করতে হয় এই পর্বে এটা দেখালাম। আর ছবি সেট করার সময় যদি কোনো প্রবলেম হয়, সেটা কিভাবে সমাধান করবেন সেটাও আপনাদেরকে দেখালাম। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। এই জায়গা থেকেই আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই।
অনেক সময় দেখবেন যে একটার পর একটা পিকচার চেঞ্জ হচ্ছে, তো এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে এই যে পিকচার লেখা আছে, এই জায়গায় আপনার লেখা আছে সাইড শো। সাইড শোতে ক্লিক করে দিবেন। সাইড শোতে ক্লিক করে দেওয়ার পর ছবি মানে প্রত্যেকটা ছবি কতক্ষণ পর পর চেঞ্জ হবে পিকচার। তো আমি এই জায়গায় দিয়ে দিলাম 1 মিনিট আছে, 10 মিনিট আছে, 30 মিনিট আছে, 1 ঘন্টা আছে, তো আমি 1 মিনিটই দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার যেই ফোল্ডারের ছবিগুলো আছে সেই ফোল্ডার আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার ডেস্কটপে ছবি আছে নিউ ফোল্ডার 2-এ, তো আমি এটাই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি এখন যদি এটাকে কেটে দিই তাহলে দেখবেন যে 1 মিনিট পরই এই ছবিটা আবার চেঞ্জ হয়ে গেছে। আপনার ওই ফোল্ডারে যদি 50টা ছবি থাকে 50টা একটা 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 করে চেঞ্জ হবে। আর যদি আপনি যেমন 50টা ছবি সেভ করছেন, এই ছবিটা আপনার কাছে ভালো লাগতেছে না, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে রাইট বাটন ক্লিক করার পরে যে নেক্সট ডেস্কটপ ওয়ালপেপার, এটা যদি আপনি দেন তাহলে দেখেন আমি কিন্তু এই যে 2টা ছবি সেট করছিলাম, এটা আর এটা, আমার কিন্তু এটা অলরেডি চলে আসছে। যাই হোক, ভিডিও আর বড় করব না, আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম। আজকের পর্ব হচ্ছে 7 নাম্বার পর্বে আমরা দেখব কম্পিউটার স্লো হয়ে গেলে কিভাবে ফাস্ট করতে হয়। তো প্রথমেই আপনি কাজের পাশাপাশি ফাঁকে ফাঁকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে রিফ্রেশ নামে একটা অপশন আছে, এটা দিবেন। তো রিফ্রেশ দিলে কিছুটা জ্যামজট ক্লিয়ার হয়। তো এইভাবে যদি বারবার আপনার রিফ্রেশ দিতে প্রবলেম হয় তাহলে একবার কম্পিউটারে এইভাবে ম্যানুয়ালি রিফ্রেশ দেওয়ার পর কিবোর্ডের উপরে যে F1 F2 যে সিরিয়ালের যে বাটনগুলি আছে, এই জায়গার যে F5 বাটনটা আছে, F5 বাটনে চাপ দিলেই আপনার রিফ্রেশ হবে। তো F5 বাটনে চাপ দিলে রিফ্রেশ হবে, সেটা আপনি কিভাবে বুঝবেন? এই যে দেখেন, আমি আপনাকে একটু দেখাই। এই যে যে আইকনগুলো আছে, যখন আমি একবার রিফ্রেশ করি তখন কিন্তু একবার কাঁপে। এই দেখেন, আমি যদি একবার রিফ্রেশ করি এগুলি কিন্তু একবার কাঁপছে, দেখেন খেয়াল করেন কাঁপছে। তো আমি যদি কিবোর্ড থেকেও যদি F5 বাটন চাপি, দেখেন আমি F5 বাটন চাপতেছি, এই দেখেন কাঁপতেছে। আমি কিন্তু মাউস দিয়ে কিন্তু ম্যানুয়ালি রিফ্রেশ করতেছি না, আমি কিবোর্ড দিয়ে রিফ্রেশ করতেছি। দেখেন F5 বাটন চাপ দিলেই কাঁপতেছে, তার মানে কি রিফ্রেশ হচ্ছে। আর এছাড়াও দ্বিতীয় যে অপশনটা, সেটা হচ্ছে যে আপনার রিসাইকেল বিনে যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকে সেটাকে রিস্টোর করে নেবেন। আর তারপরে কি করবেন, এটা এখান থেকে এই যে এমটি রিসাইকেল বিন এটা দিয়ে দিবেন, তাহলে এখান থেকেও অনেক কিছু চলে যাবে। আচ্ছা, তারপরের যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে কিবোর্ডের আপনার উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটন চাপবেন, তাহলে এখানে একটা রান ওপেন হবে। এই জায়গায় প্রথমে এসে লিখবেন TREE, ট্রি লিখে ইন্টার চাপবেন। তারপর আবারও সেই রানে চলে যাবেন উইন্ডোজ বাটন ধরে, আর এই জায়গায় এসে লিখবেন টেম্প। তো এখানেও দেখবেন যে অনেক কিছু আপনি যে কাজগুলি করেছেন এগুলির অনেক কিছু এই জায়গায় জমা হয়ে থাকে। আর যখন আস্তে আস্তে জমা হয় তখন দেখা গেছে যে আপনার যে উইন্ডোজের যে সি ড্রাইভটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে লোড হয়, আর লোড হলেই কিন্তু আপনার কম্পিউটার স্লো হয়ে যায়। তো এগুলি কি করবেন, এইভাবে মাউস দিয়ে সবগুলিকে মার্ক করতে পারেন। এই যে এভাবে মাউস ড্র্যাগ করে টান দিলেই আপনার এগুলি মার্ক হয়ে যাবে। দেখেন এই যে
এই কটা কিন্তু মার্ক হয়ে গেছে একসাথে। আমরা যেমন মোবাইলে অল মার্ক করি, ম্যানুয়ালি ক্লিক করে করে মার্ক করি, কম্পিউটারও এইভাবে মার্ক করা যায়। এইভাবে ধরে টান দিলে মার্ক হয়ে যায়। আর যদি আপনি অল মার্ক করতে চান তাহলে এই শুরু থেকেই আপনার এইভাবে টান দিয়ে শেষ পর্যন্ত ঠেকিয়ে দিবেন, তাহলে অল মার্ক হয়ে যাবে। আচ্ছা, আর যদি কিবোর্ডে মার্ক করতে চান অল মার্ক, তাহলে কন্ট্রোল বাটন চেপে ধরে প্রেস করলেই আপনার অল মার্ক হয়ে যাবে। এখন এটাকে ডিলিট করার পালা। আপনি চাইলে ম্যানুয়ালি মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে যে ডিলিট অপশন আছে এটা দিয়েও ডিলিট করতে পারেন, অথবা কিবোর্ডের ডিলিট বাটন চেপেও আপনি ডিলিট করতে পারেন। তো আমি কিবোর্ডের ডিলিট বাটন চেপে যদি আমি এখন ইন্টার চাপি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমি প্রথমটা আপনাদেরকে মাউস দিয়ে করে দেখাই। এটা রাইট বাটন ক্লিক করে যে ডিলিট, এটা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তারপর আবার আপনি চলে যাবেন রানে, উইন্ডোজ বাটন চেপে ধরে, আর এই যে টেম্প লিখছিলাম এটার টেম্পের শেষে একটা পার্সেন্ট দিতে হবে। পার্সেন্ট দেওয়ার জন্য আপনি কী করবেন, শিফট বাটন চেপে ধরে শুধু 5 চাপবেন। 5 চাপলে একটা পার্সেন্ট চলে আসবে, আর এটার এই পাশেও একটা পার্সেন্ট দিতে হবে। তাহলে শিফট বাটন ধরে 5% টেম্প পার্সেন্ট, এটা দিয়ে যদি আমি ওকে বাটনে ক্লিক করি, আবারও দেখবেন অনেক জিনিস যেগুলি আমরা ডিলিট করেছি, ব্যবহার করেছি, এগুলি কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। এগুলি ফুল হয়ে যাওয়ার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। তো আমি আবারও কি করলাম, কন্ট্রোল এ বাটন চাপ দিলাম, অল মার্ক হয়ে গেল। এবার আমি কিবোর্ড থেকে ডিলিট করব, ডিলিট বাটন চাপলাম। এখন যদি আমি ইন্টার বাটন চাপি তাহলে কিন্তু ডিলিট হওয়া শুরু হবে। তো যতটুকু ডিলিট হয় এগুলি ডিলিট করে দিবেন। আচ্ছা, আর এই হচ্ছে কম্পিউটার ফাস্ট করার আপনার প্রক্রিয়া। আরও কিছু অ্যাডভান্স প্রক্রিয়া আছে, এগুলি আগামীতে দেখতে পারবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের পর্ব হচ্ছে 8 নম্বর পর্বে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে টাস্কবার। নিচের যে এই অংশটা দেখতেছেন, এই যে লম্বা একটা লাইন, এটাকে টাস্কবার বলে। টাস্কবারে প্রথমেই আপনার এই কোণার ভিতরে কিছু নোটিফিকেশন পাবেন। তো এই জায়গা থেকে আপনি ব্রাইটনেস কমানো বাড়ানো, ওয়াইফাই কানেকশন, হ্যাঁ, এই জায়গায় কিছু জিনিস পেয়ে যাবেন। তো তারপরে যেটা আছে, আপনার যদি ঘড়ির টাইম ঠিক না থাকে, এখান থেকে ঘড়ির টাইম ঠিক করতে পারবেন, তারিখ দেখতে পারবেন। তারপরে আপনার সাউন্ড স্পিকারের ভলিউম কমানো বাড়ানো করতে পারবেন। তারপরে আছে আপনার ইন্টারনেট কানেকশন আছে কিনা। ইন্টারনেট কানেকশন যদি চলে যায়, যারা পাসওয়ার্ড দিয়ে রাউটার থেকে পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করবেন ল্যাপটপে কিংবা পিসিতে, তারা এই নেটওয়ার্কের এই চিহ্নটা দেখতে পারবেন। আর এছাড়াও কিছু এই জায়গা থেকে আপনার সেটিংয়ে ঢোকার পর আপনার যে কন্ট্রোল প্যানেলটা দেখতে পারবেন। আর যারা সরাসরি রাউটার থেকে কেবলের মাধ্যমে চালান ইন্টারনেট, তাদের আইকনটা আসবে এইরকম, এই যে একটা মনিটরের মতন। যদি এইরকম আইকন থাকে তাহলে হচ্ছে আপনার ইন্টারনেট আছে, আর যদি হলুদ চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনার ইন্টারনেট নেই, আর যদি আপনার লাল চিহ্ন থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কেবলটি পায়নি। তারপরে এখানে আছে আপনার মাইক্রোফোন আপনাদের থাকবে না। যারা আমি এখন এই মুহূর্তে মাইক্রোফোন লাগিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি, যার কারণে আমার এখানে মাইক্রোফোন দেখাচ্ছে। তারপর আপনার এই জায়গায় যে জিনিসগুলি আছে এগুলি আপনারা বুঝবেন, এগুলি আসলে বোঝানোর মতো কিছু নাই। আর এই যে টাস্কবারে যদি আমি একটা লেফট ক্লিক করি, এই জায়গায় আরও কিছু আপনারা অপশন পেয়ে যাবেন। শো টাস্কবার পিপল, এগুলি আপনারা দিয়ে দেখবেন কোনটার কি কাজ। এগুলি আসলে ছোটোখাটো বিষয়, এগুলি আসলে দেখানোর
দরকার পড়ে না, আপনারা এগুলি ক্লিক করে করে দেখবেন যে কোনটা কী কাজ, এগুলি আপনারা আমার সাথে ভালো বুঝবেন। তো আমি একটু টাস্কবারের সেটিং সম্পর্কে আপনাদেরকে একটু বলি। তো এই যে সবার নিচে লেখা আছে যে টাস্কবার সেটিং। টাস্কবার সেটিংয়ে যদি আমি ক্লিক করি, এই জায়গায় কিছু জিনিস আছে। প্রথমে আছে লক দ্য টাস্কবার। তো এটা কিন্তু আপনার অন করা আছে। এটা যদি আমি এখন এই টাস্কবার ধরে যদি টানি, এটা কিন্তু লড়বে না। এটাকে যদি আমি অফ করে দিই, এখন যদি আমি টাস্কবারটা যদি ধরে যদি এই যে ডানে নিলাম, যদি বলি আমি উপরে নিব, বামে নিব, আবার নিচে নিব, সেটা নিতে পারবো। যদি এটা লক অন থাকে তাহলে এটা জায়গা থেকে সরবে না। আচ্ছা, তো এটা আমি লক করে দিলাম। এটাকে এখন আর ডানে বামে নেওয়ার কোনো নাই, সুযোগ নাই। তবে হ্যাঁ, এখান থেকেও আরেকটা মাধ্যমে আপনি এটাকে উপরে নিচে ডানে বামে করতে পারবেন। এই যে নিচে যে লেখাটা আছে টাস্কবার লোকেশন অন স্ক্রিন, এখানে দেওয়া আছে বটম। বটম হচ্ছে নিচের অংশটা। এখান থেকে যদি আমি টপ করে দিই, টপ হচ্ছে উপরের অংশ। এই দেখেন অটোমেটিক কিন্তু টাস্কবারটা উপরে চলে গেছে। আবার যদি আমি এখান থেকে রাইট করে দিই, মানে ডান পাশে চলে গেছে। আবার যদি আমি এখান থেকে লেফট করে দিই, তাহলে দেখেন বাম পাশে চলে গেছে। আবার আমি এটাকে বটম করে দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি হাইড দ্য টাস্কবার। এটা যদি আমি অন করে দিই, তাহলে দেখবেন যে টাস্কবারটা অটোমেটিক আপনার নিচে চলে যাবে, হাইড হয়ে যাবে। আবার মাউস নিচে আনলেই এটা আবার ভেসে উঠবে, আবার মাউস উপরে নিলে এটা আবার নিচে চলে যাবে। তো আমি এটাও বন্ধ করে দিচ্ছি, আপনাদেরকে দেখালাম। তো টাস্কবারের ট্যাবলেট মোড, এটা যদি আপনি অন করে দেন তাহলে এটা ট্যাবলেট মোডে চলবে। আচ্ছা, তারপরে আছে ইউজ স্মল টাস্কবার বাটনস। আমি যদি এটাকে অন করে দিই তাহলে এই আইকনগুলি ছোট হয়ে যাবে। এই যে দেখেন আইকনগুলি কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি আবার অফ করে দিলাম। তো এই ছিল আজকের মতন টাস্কবারের সেটিং। আমরা পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আজকে 9 নম্বর পর্বে। আজকে যে জিনিসটা দেখাবো, এই যে অ্যাপ্লিকেশনগুলা, সফটওয়্যারগুলা, এগুলি কিভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল করা ছাড়া কাজ করব কিভাবে। তো এগুলি আজকে ইনস্টল করে দেখাবো। তো আমার কাছে কিছু সফটওয়্যার আছে। আপনারা যে কাজ করবেন সেই সফটওয়্যারগুলি আপনাদের কম্পিউটারে রাখবেন, কারণ একজনে একক রকম কাজ করে, আর প্রত্যেকটা কাজের সফটওয়্যারই আলাদা আলাদা। একটা সফটওয়্যারের এক রকম কাজ, তবে ইনস্টল করার সিস্টেমগুলি সবগুলি প্রায় একই রকম, 98% একই রকম। দুই একটা সফটওয়্যার আছে ইনস্টল করার সময় লাইসেন্স কি চায়, ওটা যদি আপনার কাছে থাকে তাহলে ভালো, তা না হলে কিনে নিতে হবে। তবে মূলত সব সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়াগুলি একই রকম। তো আজকে আমি এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখাই। তো এই যে FF সেটআপ লেখা আছে, তো এটি একটা সেটআপ ফাইল একটা সফটওয়্যারের। তো আমি এটা সেটআপ করার জন্য এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে সেটআপ শুরু হবে। আর যদি আমি এটা এখানে লেফট বাটন ক্লিক করে যদি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা যদি ক্লিক করি তাও সেটআপ শুরু হবে, ওপেনে ক্লিক করলেও সেটআপ শুরু হবে। তো আমি ডাবল ক্লিক করেই সেটআপ শুরু করব। ডাবল ক্লিক করলাম, তো এখান থেকে আমি ইয়েস করে দিব, ইয়েস করে দিলাম। তো এই জায়গায় বলতেছে আই এগ্রি, আমি কি রাজি কিনা এটা ইনস্টল করার জন্য। জি, আমি অবশ্যই রাজি। তো আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম। আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমরা নতুন শুরু থেকে কাজ শিখতেছি, সেটআপ করার সময় ব্যাক আর ক্যান্সেল দেওয়া যাবে না। যাই চাক নেক্সট ইনস্টল যাই চাক, শুধু সামনে যেতে হবে, পিছনে যাওয়া যাবে না। ব্যাক দিলে আবার আগের পর্যায়ে চলে যাবে, ক্যান্সেল দিলে কেটে যাবে,
এগুলি তো আমরা সবাই মোটামুটি বুঝি, তারপরেও আমার বলা দরকার, আমি বললাম। মানে ব্যাক আর ক্যান্সেল দিলেই, ব্যাক দিলে পিছনে যাবে, ক্যান্সেল দিলে কেটে যাবে। তো নেক্সট আর ইনস্টল যেটাই চাক সেটাই দিবেন। এটাতে আমি ইনস্টলে ক্লিক করলাম। কিছু কিছু সফটওয়্যার আছে অনেক ছোট, সেগুলি অনেক দ্রুত ইনস্টল হয়ে যায়। কিছু কিছু সফটওয়্যার আছে অনেক বড়, এগুলি অনেক সময় লাগে। সেটা সফটওয়্যারের মান এবং ওজন বুঝে সেটা ইনস্টল হতে সময় লাগে। কিছু কিছু সফটওয়্যার আছে আপনার অনলাইনে ডাটা অন থাকতে হয়, ইন্টারনেট কানেকশন থাকতে হয়, কারণ ইন্টারনেট থেকে ডাউনলোড নিয়ে তারপর ইনস্টল হয়। তো এই সফটওয়্যারটা অবশ্যই অফলাইনে ইনস্টল, এটা সময় লাগবে না, কারণ এটার সাথে কোনো ইন্টারনেটের সংযোগ লাগে না। তো আমি কোনো ভিডিও স্কিপ করি না, কাটাকাটিও করি না, একটু সময় লাগলো ধৈর্য সহকারে দেখবেন। তো এটাতে কোনো লাইসেন্স কি বা অন্য কোনো কিছু কিন্তু চাইনি। তো এখানে লেখা আছে রান ফরম্যাট ফ্যাক্টরি। আমি যদি এটা ক্লোজ করে দিই তাহলে এই ফরম্যাট ফ্যাক্টরিটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, আবার আমাকে কষ্ট করে কাটতে হবে। তো আমি এটাকে রান করব না, ক্লোজ করে দিলাম। তো আমি যে এই সফটওয়্যারটা ইনস্টল করলাম, এটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এই যে এটা কিন্তু ছিল না ফরম্যাট ফ্যাক্টরি। তো যদি এখানে কোনো সফটওয়্যার না আসে তাহলে এই যে উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করে আপনি এই সিরিয়ালগুলোর ভিতরেই পেয়ে যাবেন। আপনি যত সফটওয়্যার ইনস্টল করবেন এখানের ভিতরেই সবগুলি পেয়ে যাবেন। এখান থেকে ওপেন করতে পারবেন, কিংবা এখান থেকেও আপনি পিন করে রাখতে পারবেন। তো আমি যদি আপনাকে একটু দেখাই, যেমন মজিলা ফায়ারফক্স, এটা যদি আমি ক্লিক করি, এখান থেকে যদি আমি পিন করে রাখি তাহলে এটা আমার এখানে প্রিন্ট হয়ে থাকবে। এই যে প্রিন্ট হয়ে থাকলো এই জায়গায়, এটা এই জায়গা থেকে লড়বে না। আর যদি আমি এটাকে যদি সামনে না আসে, সামনেও আনা যায়। এটার জন্য আমাকে কি করতে হবে, এই সরি, এটাকে আমি যদি এভাবে টেনে ধরেও যদি ডেস্কটপে ছেড়ে দিই তাহলেও চলে আসবে, কারণ আমার ডেস্কটপে অলরেডি আছে, এটা সামনেও আছে। আচ্ছা, এটা আমরা ইনস্টল করা তো শিখলাম। তো অনেক সময় দেখা গেছে যে আমরা ভুলবশত অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলেছি, এখন এগুলি আবার আনইনস্টল করা দরকার, কারণ ইনস্টল করলে কিন্তু সি ড্রাইভ থেকে আমার স্পেসটা ফুল হয়ে যায়। তো আমরা যে সফটওয়্যারগুলি ইনস্টল করতেছি, এই যে সি ড্রাইভ থেকে কিন্তু মানে জায়গাটা আপনার আস্তে 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 লোড হয়। তো আমি আবার কি করব, এই ফরম্যাট ফ্যাক্টরিটা আমার দরকার নেই, আপনাদের দেখানোর জন্য ইনস্টল করলাম, আবার আপনাদের দেখানোর জন্য আনইনস্টল করব। এটা এই কন্ট্রোল প্যানেল থেকেও করা যায়। আমি যেটা দেখাবো এটা হচ্ছে একবার সোজা। তো এটা আনইনস্টল করার জন্য আপনারা কি করবেন, এই ভিউ থেকে ক্লিক করবেন, হ্যাঁ কম্পিউটারে ক্লিক করবেন। এই যে আপনার যে দিস পিসি ওপেন করছেন, এখানে কম্পিউটারে ক্লিক করবেন। কম্পিউটারে ক্লিক করার পর এই যে সাইডে চলে আসবেন, এখানে লেখা আছে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম। এটাতে ক্লিক করলেই আপনার যে সফটওয়্যারগুলি ইনস্টল করা আছে ওই জায়গাতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যেটা আনইনস্টল করতে চান সেটাকে খুঁজে বের করবেন। তো আমি যেটা আনইনস্টল করব সেটার নাম হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি। ফরম্যাট ফ্যাক্টরি এই জায়গাতে আছে, কিন্তু আমার চোখে পড়তেছে না। যদি কোনো কিছু চোখে না পড়ে এটা সার্চ দেওয়ারও সিস্টেম আছে। আপনার পিসিতে যদি অনেক সফটওয়্যার থাকে তাহলে এটা সার্চ করেও বের করতে পারবেন। আমি যদি এই জায়গায় সার্চ করি, হ্যাঁ অল্প একটু লেখার পরে কিন্তু চলে আসছে এই যে ফরম্যাট ফ্যাক্টরি। আর এছাড়াও আরেকটা অপশন আছে, সিস্টেম আছে আপনি খুঁজে বের করার। এই যে এই জায়গায় দেখেন এ দিয়ে সিরিয়াল শুরু হয়েছে, এ দিয়ে যেই কয়টা আছে এই কয়টা কিন্তু এই পর্যন্ত, তারপরে বি দিয়ে শুরু হয়েছে, তারপর দেখেন সি দিয়ে শুরু হয়েছে। তো আপনি এইভাবে কিন্তু অ্যাপ দিয়ে এই যে ফরম্যাট ফ্যাক্টরি এভাবেও কিন্তু খুঁজে পেতে পারেন। আর যদি আপনার সফটওয়্যারের নাম জানা থাকে তাহলে এই জায়গায় কিন্তু লেখার সাথে সাথেই কিন্তু আপনার সামনে চলে আসবে এই যে ফরম্যাট ফ্যাক্টরি। এটা আমার দরকার নেই। তো এখন যদি আমি এই সফটওয়্যারের উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করলেই এই জায়গায় একটা অপশন আছে মডিফাই, আর একটা আছে চেঞ্জ। যদি এটা কোনো আপডেট থাকতো তাহলে এই জায়গায় মডিফাই অপশনটা থাকতো। তো এটা যেহেতু এখন মডিফাই নাই, আমি এখন আনইনস্টল করে দিব। আনইনস্টল করে দিলে আমার সামনে থেকে ডেস্কটপে যে সামনে যে আছে এই যে এখানে যেটা আছে এখান থেকে চলে যাবে।
তো আমি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য আমি একটু নিচে আসি, কারণ এখান থেকে চলে যাই কি না সেটা দেখানোর জন্য। তো আমি এই জায়গায় আনইনস্টলে ক্লিক করলাম। আনইনস্টলে ক্লিক করার পর আরেকবার আনইনস্টলে ক্লিক করলাম। তারপরে এই জায়গায় ইয়েস নো চাচ্ছে যে আমি আসলে কি এটা কাটবো কি না, না ভুলবশত ক্লিক করছি, সেটাই যাচাই বাছাই করার জন্য আমাকে আবার কনফার্মের জন্য বলতেছে। তো আমি ইয়েস ক্লিক করে দিলাম। আমাকে আবার বলতেছে ইউ আর এ শিওর যে আমি এটা রিমুভ করতে চাই কি না। হ্যাঁ, ইয়েস। এখন রিমুভ হওয়া শুরু হলো। এটা দেখবেন যে চলে যাবে, একটু সময় লাগবে। ইনস্টল হইতে যেরকম সময় লেগেছে আনইনস্টল হইতেও এরকম সময় লাগবে। তো এগুলি ডিপেন্ড করে সফটওয়্যারটা আসলে কতটুকু ওজনের। এই যে দেখেন চলে কিন্তু গেছে। তো যে কোনো সফটওয়্যারই আপনারা কাজ করেন, প্রথমে ইনস্টল করবেন। ইনস্টল করার প্রক্রিয়াগুলি সব একই রকম, আনইনস্টল করার প্রক্রিয়াগুলিও একই রকম। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, নেক্সট পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটারের এবারের পর্বে আমরা দেখব কিভাবে কম্পিউটারের টাইম ও ডেট ঠিক করতে হয়। তো এই যে যে নিচের যে অংশটা ডাইন পাশের, এখানে কিন্তু আমরা ঘড়ির টাইমটা দেখতে পারতেছি। তো আমাদের ঘড়ির টাইমটা যদি ঠিক না থাকে, তারিখটা যদি ঠিক না থাকে, কিভাবে এটা ঠিক করব? তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আপনাকে ঘড়ির টাইমটা দেখাচ্ছে, তারিখটাও দেখাচ্ছে। এটা কিন্তু আমরা এখান থেকে ঠিক করতে পারতেছি না। তো এটা ঠিক করার জন্য এই যে যে ঘড়ির টাইমটা আছে, এখানে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে উপরে লেখা আছে অ্যাডজাস্ট ডেট টাইম, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার প্রথমেই একটা অপশন আছে সেট টাইম অটোমেটিকলি, এটা অন আছে। সেট টাইম জোন অটোমেটিকলি, এটাও কিন্তু অন আছে। আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে আর এই দুইটা বাটন যদি অন থাকে, তাহলে আপনার টাইম এবং ডেট অটোমেটিক এটা আপনার ঠিক হয়ে যাবে। আর যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট না থাকে, তাহলে এটা বন্ধ করে দিবেন, বা বন্ধ করা থাকলে তো ভালোই, আর না থাকলে বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আপনাকে নিচে আসতে হবে। সর্বপ্রথম এই টাইম জোনটা সেট করতে হবে। টাইম জোনটা কি? টাইম জোনটা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশে যখন রাত 8টা বাজে, ইন্ডিয়ায় তখন কিন্তু রাতের 8:30 বাজে। আবার সৌদি আরবে কিন্তু বিকাল 5টা বাজে। তো এটাই হচ্ছে টাইম জোন। তো এই টাইম জোন এখান থেকে আপনি অবশ্যই এই যে ঢাকা সিলেক্ট করবেন, UTC+06। হ্যাঁ, এটা দেখে এই যে সাইডে ঢাকা লেখা আছে, এটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে আমার বাংলাদেশের টাইম জোন। সর্বপ্রথম আপনাকে আগে টাইম জোন সিলেক্ট করতে হবে। টাইম জোন সিলেক্ট করার পর যদি আপনারা টাইম ডেট এগুলি ম্যানুয়ালি ঠিক করতে চান, আর যদি ইন্টারনেট কানেকশন থাকে দুটো অন করে দিলে চলবে। আর যদি ম্যানুয়ালি ঠিক করতে চান তাহলে এখানে ক্লিক করলেই আপনারা এখান থেকে মাস, ডে, তারপর আপনার ইয়ার, হ্যাঁ টাইম, সরি এটা হচ্ছে আওয়ার্স, এটা হচ্ছে মিনিটস, এটা হচ্ছে AM PM, এগুলি দিয়ে আপনি চেঞ্জে ক্লিক করলে এটা অটোমেটিক আপনার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখব, অনেক সময় আমাদের কম্পিউটারে র্যাম রোম কত জিবি, তারপর প্রসেসর কি, এগুলি দেখার প্রয়োজন হয়। তো আপনি যদি একটা কম্পিউটার কিনতে যান, তখন কিন্তু এই জিনিসগুলি আপনার দেখার প্রয়োজন হয়, বা নিজের কম্পিউটারটাও কিন্তু দেখার প্রয়োজন হয়, যে এটা কত জিবি হার্ড ডিস্ক, কত জিবি র্যাম, এগুলি কিন্তু দেখার প্রয়োজন হয়।
তো এটার দেখার জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম এই যে যে কম্পিউটারটা আছে দিস পিসি, আর উইন্ডোজ 7 হলে এখানে লেখা থাকবে মাই কম্পিউটার, উইন্ডোজ আগের ভার্সনগুলোতে দিস পিসি আর মাই কম্পিউটার একই একই জিনিস। তো এখানে লেফট বাটন রাইট বাটন ক্লিক করে সবার নিচে যে প্রপার্টিস লেখা আছে এখানে চলে আসবেন। তো চলে আসার পর এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন, ডিভাইস নেম, প্রসেসর, যেমন আমার এটা এএমডির প্রসেসর, এএমডি রাইজেন 5 3400G। আপনার যদি ইন্টেলের হয় তাহলে এখানে ইন্টেল দেখাবে, কোরাই 3 কোরাই 5 যেটাই হোক না কেন সেটা দেখাবে। তারপরে র্যাম কত জিবি আপনার পিসিতে আছে সেটা এখান থেকে দেখতে পারবেন, ডিভাইস আইডি দেখতে পারবেন, বিভিন্ন কিছু দেখতে পারবেন এই জায়গা থেকে। উইন্ডোজ কোনটা করা আছে সেটাও দেখতে পারবেন। তো এখান থেকে মোটামুটিভাবে এই জিনিসগুলি দেখতে পারবেন, র্যাম, প্রসেসর, এগুলি দেখতে পারবেন। আচ্ছা, এখন আপনার হার্ড ডিস্ক দেখার প্রয়োজন। হার্ড ডিস্ক দেখার জন্য আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে মাই কম্পিউটারে ডাবল ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার হার্ড ডিস্ক কত জিবি। তো এটা আসলে আপনি শিওর বুঝতে পারবেন না, এজন্য আমাদের একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখতে হবে। এজন্য আপনি কি করবেন, এই দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে ম্যানেজে চলে আসবেন। ম্যানেজে আসার পর এই দেখেন সবার নিচের উপরের অপশনটা ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্টে একটা ক্লিক করতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন যে প্রথম যে এটা আছে আমার হার্ড ডিস্কটা, এটা আছে ডিস্ক 0 আর এটাতে আছে কিন্তু ডিস্ক 1। তো আসলে ডিস্ক 0 আর ডিস্ক 1 এই দুটার মানে কি? এই দুইটার মানে হচ্ছে আমার কম্পিউটারে দুইটা হার্ড ডিস্ক চলতেছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। যদি আমার কম্পিউটার আরেকটা হার্ড ডিস্ক থাকতো তাহলে এখানে দেখাতো ডিস্ক 2, যদি আরেকটা থাকতো তাহলে দেখাতো ডিস্ক 3, এরকম ভাবে দেখাতো। তো মাই কম্পিউটারে যদি আপনি ডাবল ক্লিক করে যদি এখানে যান, এখানে আপনি দেখতে পারবেন যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, কিন্তু কম্পিউটার হার্ড ডিস্ক কয়টা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তো এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক কয়টা আছে। যদি পেন ড্রাইভ লাগান, পেন ড্রাইভও এখানে শো করবে। আচ্ছা, তো এখন বিষয় হলো যে এই যে যে ডিস্ক 0, এখানে দেখেন এখানে জিবিটা লেখা আছে, কিন্তু এটা দেখাচ্ছে যে 931 জিবি আর এটা দেখাচ্ছে 111 জিবি। তো এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক। এখানে আমার হার্ড ডিস্কটা হচ্ছে 1 টেরাবাইট, আর আমার যে দ্বিতীয় যেটা এটা হচ্ছে কম্পিউটারে এসএসডি লাগানো আছে, এসএসডিটা হচ্ছে 128 জিবি, তো এখানে 111 জিবি সাপোর্ট করছে, আর এটা হচ্ছে 1024 জিবি, এখানে 931 জিবি সাপোর্ট করছে। তো এখানে যদি আপনার আরও পেন ড্রাইভ বা আরও কোনো ডিস্ক লাগানো থাকতো সেটাও আপনি এখান থেকে দেখতে পারতেন। যেহেতু এখানে লাগানো নাই এজন্য এই দুটাই আমাদেরকে আপাতত দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখব কম্পিউটারে কিভাবে ভয়েস রেকর্ড করতে হয়। তো ভয়েস রেকর্ডের জন্য সবাই বেশিরভাগই কিন্তু এই যে এই সফটওয়্যারটা ব্যবহার করে। তো যেহেতু আমরা এটা বেসিক কম্পিউটার শিখাইতেছি বা দেখাইতেছি, তো এখানে আমরা কোনো সফটওয়্যার নিয়ে কথা বলবো না, এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো ভিডিও দিব। তো আমরা স্টার্ট বারে ক্লিক করলাম। স্টার্ট বারে ক্লিক করার পর একটু নিচে আসলেই আপনি দেখতে পারবেন যে ভয়েস রেকর্ড নামে একটা অ্যাপস আছে, এই যে ভয়েস রেকর্ডার। তো ভয়েস রেকর্ডারে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনার এখানে ভয়েস রেকর্ডারটা ওপেন হয়ে যাবে। এখন আমি যদি
এখানে ক্লিক করি তাহলে আমার কথাগুলি রেকর্ডিং হওয়া শুরু হবে। তো আমি ক্লিক করে দেখাচ্ছি। আর এটা ক্লিক করা ছাড়াও যদি আমি কন্ট্রোল আর বাটন চাপ দিই, দেখেন এখানে একটা কিবোর্ড শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল প্লাস আর। কন্ট্রোল প্লাস আর চাপ দিলেও আমার এই রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। তো আমি মাউসে ম্যানুয়ালি ক্লিক করছি। এখন যদি আমি এখানে রেকর্ডিং করি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন আমি এটা স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর আমার রেকর্ডিংটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে আমি 12 সেকেন্ডের একটা রেকর্ডিং করেছি। তো এই রেকর্ডিংটা আমি যদি এখান থেকে ডিলিট করে দিতে চাই, ডিলিট করে দিতে পারবো, শেয়ার করতে পারবো, রিনেম করতে পারবো, এবং কোন জায়গায় এটা সেভ হয়েছে সেটাও আমি এই ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলে দেখতে পারবো। আচ্ছা, তো এখানে সেম অপশনগুলি আছে, শেয়ার করতে পারবো, এবং এই জায়গায় একটা অপশন বেশি আছে, সেটা হচ্ছে ট্রিম। আমি এখান থেকে এটা ট্রিমও করতে পারবো, ডিলিটও করতে পারবো, রিনেমও করতে পারবো। তো ট্রিমটা কি, এগুলি আপনারা সবাই বুঝে গেছেন যে আসলে ট্রিমটা নিয়ে একটু কথা বলি। তো ট্রিমটা হচ্ছে এই যে আমি 12 সেকেন্ডের রেকর্ডিংটা করলাম, এখন যদি আমি এটা এখানে রাখি, রাখার পর যদি আমি ট্রিমে ক্লিক করি, তাহলে দেখেন আমি এই যে 12 সেকেন্ড রেকর্ডিং করছি, এটাকে আমি মাস পয়েন্টে রাখলাম। রাখার পর ধরেন আমার প্রথম দিকে কিছুটা অংশ এমন কোনো কথা বলেছি বা এমন কোনো সাউন্ড আছে যেটা আমি রাখবো না, আর শেষের দিকেও আমি চাচ্ছি যে এতটুকু জায়গা আমি রাখবো না। এখন যদি আমি সেভে ক্লিক করি, এই যে এখান থেকে এই পর্যন্ত ডিলিট হয়ে যাবে, আর এখান থেকে এই পর্যন্ত ডিলিট হয়ে যাবে, মাঝখানের অংশটুকু থাকবে। তো আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর বলতেছে যে আপনি অরিজিনালটাই কি করে ফেলবেন না কপি করে করবেন। আচ্ছা, আমি কপি করেও করে দেখাচ্ছি, আর অরিজিনালটা করলে এটার ভিতরেই চেঞ্জ হয়ে যাবে। তো আমি সেভ এস কপি এটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু দুইটা দেখাচ্ছে, আমি যেটা অরিজিনাল রেকর্ডিং করেছিলাম সেটা হচ্ছে 12 সেকেন্ডের, আর পরে যেটা আমি রেকর্ডিং করেছিলাম যেটা আমি ট্রিম করলাম সেটা হচ্ছে 9 সেকেন্ডের। এখন দেখেন আমি যদি এখানে রেকর্ডিং করি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আচ্ছা, তো প্রথমটা কিন্তু 9 সেকেন্ডের আমরা শুনতে পারলাম, আর যেটা আগে আমি দ্বিতীয়টা যেটা ট্রিম করেছিলাম সেটা 9 সেকেন্ডের শুনতে পারলাম, আর যেটা আমি 12 সেকেন্ডের রেকর্ডিং করেছিলাম সেটা কিন্তু এটা 12 সেকেন্ডের রেকর্ডিংয়ে আছে। আচ্ছা, এটা আপনারা অলরেডি বুঝতে পারছেন। আর এগুলি যদি আমি দেখতে চাই কোন জায়গায় সেভ হয়েছে, এটার উপরে রাইট বাটন ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমি আমার এই রেকর্ডিং ফাইল দুইটা দেখতে পারবো। আর আরেকটা কথা বলা হয়নি, যাদের ল্যাপটপে মাইক্রোফোন আছে আপনারা মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করতে পারবেন। আর কম্পিউটারে সচরাচর মাইক্রোফোন থাকে না, আমার কম্পিউটারে যেহেতু আমি মাইক্রোফোন লাগিয়ে রেকর্ডিং করতেছি এর জন্য আমার কথাটা রেকর্ডিং হয়েছে। আপনার যদি মাইক্রোফোন না থাকে তাহলে কিন্তু রেকর্ডিং হবে না। আচ্ছা, এই রেকর্ডিংগুলি নিয়ে আমি এখন কাজ করতে পারবো। আর রেকর্ডিংয়ের অডিও রেকর্ডিংয়ের আরও অ্যাপস আছে বিভিন্ন, যেগুলি অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়, অডিও এডিটিংয়ের জন্য খুব ভালো সাপোর্ট দেয়। তো ওইসব অ্যাপস নিয়ে, ওইসব সফটওয়্যার নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আর এটা দেখাচ্ছি, এই যে রেকর্ডিংটা দেখালাম এটা হচ্ছে কম্পিউটারের বিল্ডিং যে রেকর্ডিং অ্যাপস সেটা। আচ্ছা, এরপরে দেখাবো যে আপনার কম্পিউটারে যদি ক্যামেরা বা ওয়েবক্যাম লাগানো থাকে, বা ল্যাপটপেও কিন্তু ওয়েবক্যাম থাকে, সেই ক্যামেরাটা কিভাবে আপনি ওপেন করবেন। তো আমার কম্পিউটারে ক্যামেরা লাগানো নেই, তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এই যে আপনার স্টার্ট বারে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্যামেরা পেয়ে যাবেন। ক্যামেরাতে ক্লিক করলে আপনার পিসি বা ল্যাপটপে যদি ক্যামেরা লাগানো থাকে এখান থেকে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আর এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যালেন্ডার। তো ক্যালেন্ডার
অল্প একটু নিচে গেলেই স্টার্ট বাটনে ক্লিক করে অল্প একটু নিচে গেলে এখানে দেখেন ক্যালকুলেটর আছে, এখানে ক্যালেন্ডারও আছে। তো আপনি যদি ক্যালকুলেটর ওপেন করতে চান, আপনার ক্যালকুলেটর উপরে ক্লিক করলেই আপনি ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। তো এই ক্যালকুলেটরের অনেক কাজ আছে, আমি এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো, শুধু ক্যালকুলেটর সম্পর্কেই কথা বলবো, কারণ একটা ক্যালকুলেটর নিয়ে কথা বলতে গেলে 10-12 মিনিট সময়ের দরকার। তো এখান থেকে আপনারা হিসাব করতে পারবেন। ক্যালকুলেটর পরে আছে ক্যালেন্ডার, আমাদের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো বেসিক কাজের ভিতরে, বেসিক কম্পিউটারের ভিতরে আমরা ওই জিনিসগুলোই দেখাচ্ছি। এরপর আছে ক্যালেন্ডার, আমি যদি ক্যালেন্ডারে ক্লিক করি তাহলে আপনার এখানে আপনার বারগুলি দেখাচ্ছে, সানডে মানডে এগুলি দেখাচ্ছে। আর যদি এখান থেকে আচ্ছা, এখান থেকে যদি যে কোনো একটা ডেটের ভিতরে আমি ক্লিক করি তাহলে এখানে আমি ইভেন্টও সেট করতে পারবো। ধরেন আমার একটা সময় একটা জিনিস মনে করিয়ে দেওয়া দরকার, এখানে আমি ইভেন্ট নামটা দিলাম, আমি এই জায়গায় টাইমটা দিয়ে দিলাম, আর কতক্ষণ আগে আমাকে মনে করিয়ে দিবে সেটা দিয়ে যদি আমি সেভ করে দিই, ওই টাইমে কম্পিউটারে একটা অ্যালার্ম চলে আসবে এবং আমি সেই অ্যালার্ম শুনে বুঝতে পারবো যে আমার ওইটার সময় হয়েছে। মানে মোবাইলে যেরকম অ্যালার্ম সেট করি ঠিক এইভাবেই আপনারা এই জায়গায় ক্যালেন্ডারেও অ্যালার্ম সেট করতে পারেন, এটা করতে পারবেন। আচ্ছা, ক্যালেন্ডারেও অনেক কাজ আছে, এগুলি নিয়ে আমরা পরবর্তীতে কোনো কথা বলবো। আর এগুলি আপনারা বুঝবেন, আসলে ক্যালেন্ডার সম্পর্কে আমরা মোটামুটি সবাই বুঝি, এগুলির ভিতরে সময় নষ্ট করার দরকার নাই। অনেকে আছে হয়তো আমার চেয়েও ভালো বুঝবেন। তো এরপরে যেটা দেখাবো, অনেক সময় আমাদের কিবোর্ড প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে কিবোর্ড স্ক্রিনের মাধ্যমে কিবোর্ড ব্যবহার করতে পারি। তো এর জন্য আমাদেরকে নিচে যেতে হবে, নিচে যাওয়ার পর উইন্ডোজ এসএস অফ অ্যাক্সেস, এটার ভিতরে অন স্ক্রিন কিবোর্ড নামে একটা অপশন আছে, এটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা কিবোর্ড ওপেন হবে। তারপর আমি যদি কোনো কিছু এখানে লিখতে চাই, আমি লিখতে পারবো এই কিবোর্ডের মাধ্যমেই। শুধু এখানে না, যে কোনো জায়গায় আপনি লিখতে পারবেন। যদি আপনার কিবোর্ড প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে কাজ চালাতে পারবেন। এটা অনেক সময় মানুষের প্রয়োজন হয়, দেখা গেছে যে আপনার একটা কিবোর্ডের একটা বাটন কাজ করতেছে না, সেটা আপনাকে টাইপ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কিবোর্ডটা। তো আজকের ভিডিও আর লম্বা করব না, আমরা পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এবারের পর্বে আমরা শিখব যে একটা কম্পিউটার স্লো হয়ে গেলে কি করণীয়। একটা কম্পিউটার স্লো হয়ে গেলে আপনি প্রতিদিন যে কাজগুলি করতে পারেন সেটা হচ্ছে কম্পিউটারের যে উইন্ডোজ বাটন আছে এখানে ক্লিক করে আপনি যদি রান লেখেন, রান লিখলে আপনার এই জায়গায় যে রান সিস্টেম রান এটা এখানে দেখাবে। আপনি চাইলে এটাকে পিন করে সামনেও রাখতে পারেন। তো আমি এটাকে যদি পিন করে দিই তাহলে দেখেন এখানে দেখাচ্ছে, আর যদি আমি পিন টাস্ক বার করে দিই তাহলে কিন্তু এই যে এখানে চলে আসছে। তো পিন করার কারণে এটা এখানে দেখাচ্ছে। আর যদি আপনারা পিন করতে না চান, এখানে যদি রাখতে না চান, তাহলে আপনি কি করতে পারেন, এই জিনিসটা ওপেন করার জন্য উইন্ডোজ বাটন চেপে ধরে আর চাপতে হবে, কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর,
চাপলে আপনার এই যে দেখেন, এই যে লোগোটা দেখেন আর এই লোগোটা দেখেন, সেম একই জিনিস। এই রানটাই কিন্তু ওপেন হয়ে গেছে। আপনি যদি এখানেও যদি ক্লিক করেন বা ওখান থেকে যদি ওপেন করেন, এই রানটাই ওপেন হবে। আর যদি আপনি কিবোর্ডের Ctrl+R চাপেন তাহলে এই রানটা ওপেন হবে। আপনি যেভাবেই করেন না কেন এই রান ওপেন করতে হবে। রান ওপেন করার পর আপনাকে এই যে এখানে কিছু লেখা লিখে দিয়েছি, এটা আপনারা লিখে নেবেন দেখে দেখে, বা আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন, কপি করে নিতে পারবেন। তো প্রথমে কি করবেন, এই যে ট্রি এই লেখাটা এখানে লিখে দিবেন। এখানে লিখে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার কিংবা মাউসে ওকেতে ক্লিক করবেন। তারপর আবার আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পর লিখবেন টেম্প, TEMP, টেম্প লিখলেন। লেখার পর আবার আপনি ওকে করে দিলেন। দেখেন আমরা যে কাজগুলি করি কম্পিউটারে, এই কাজগুলির কিছু ফাইল ডাস্টবিনে থেকে যায়, আর ডাস্টবিনটা লোড হওয়ার কারণেই আপনার কম্পিউটার স্লো চলে। তো এগুলি কি করবেন, এগুলি ডিলিট করে দিবেন। এগুলি ডিলিট করলে আপনার কম্পিউটার অনেকটাই ফ্রি হবে, স্পিড ভালো পাবেন। তো এগুলি ডিলিট করার জন্য আপনি চাইলে এভাবেও মাউস দিয়ে ড্র্যাগ করে অল সিলেক্ট করার পর আপনি চাইলে ডিলিট করতে পারেন, বা অল সিলেক্ট করার জন্য কিবোর্ডের একটা শর্টকাট আছে, Ctrl+A। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যদি এ প্রেস করেন, দেন সম্পূর্ণটাই কিন্তু মার্ক হয়ে গেছে। তো এখন যদি আপনি ডিলিট বাটনে ক্লিক করেন আর যদি ইন্টার চাপেন তাহলে ডিলিট হবে, কিন্তু রিসাইকেল বিনে থেকে যাবে। এর আগে একটা পর্বতে কিন্তু আমরা দেখাইছিলাম যে কিভাবে ডিলিট করলে এই রিসাইকেল বিনে আর থাকবে না। তো আমি আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি শিফট বাটন চেপে ধরে যদি ডিলিট বাটনে চাপ দেন তাহলে এটা আপনার সরাসরি ডিলিট হয়ে যাবে আর রিসাইকেল বিনে থাকবে না। তো ডিলিট করার জন্য অবশ্যই আপনি কি করবেন, কিবোর্ডের শিফট বাটন আগে চেপে ধরবেন, তারপরে ডিলিট বাটনে চাপবেন, তারপর ইন্টার বাটনে চাপবেন। চাপার পর এই যে ডু দিস ফর অল কারেন্ট আইটেম, এটা একটা ক্লিক করে দিবেন আর এখান থেকে স্কিপ করে দিবেন। আচ্ছা, এটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর আপনার আছে 3 নম্বর অপশনটা, %temp%। তো এটা আবার আপনি সেই রানে দিবেন, যেভাবেই আপনি রান ওপেন করেন আপনার ইচ্ছা। আবার ওকেতে ক্লিক করলাম। এখানেও দেখেন অনেক আবর্জনা দেখাচ্ছে। আবার কন্ট্রোলে চাপলাম, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ডিলিট, ইন্টার। আবার এগুলি ডিলিট হয়ে গেল। এরপরে যেটা আছে রিসেন্ট আমি পরে দিব, কারণ রিসেন্টটা আমি সবার নিচে দিয়ে দিই। রিসেন্টটা সবার পরে দেওয়াটা ভালো। তারপরে আছে এটা পারফেক্ট। তো এটাও আপনি সেই একইভাবে রান ওপেন করবেন, Windows+R বাটন, এটা এখানে লিখে দিতে পারেন, চাইলে আমার মতো কপিও করে দিতে পারেন। সেম আগের মতোই এগুলি সব ডিলিট করতে হবে। Ctrl+A বাটন চাপার পর অল মার্ক হলো, শিফট ডিলিট ইন্টার, সব ডিলিট করে দিলাম। এখন বাকি থাকলো একটা, এটাও আমি একইভাবে আপনার এখানে দিয়ে দিলাম। তো এখানেও আমি যে কাজগুলি করছি সেখানে ওইগুলি এখানে দেখাচ্ছে, এগুলি আমি ডিলিট করে দিলাম। তো আমার কম্পিউটার থেকে অনেক আবর্জনা দূর হয়ে গেল। আমার কম্পিউটারে এখন ভালো স্পিড আমি পাবো আগের চাইতে। আর এই কাজটা শুধু আপনি একবার করবেন, একবার করলেই আপনার এগুলি এই যে রানের ভিতরে থেকে যাবে। আমি যে একবার কাজ করলাম এজন্য দেখেন, আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই লেখাগুলি কিন্তু এখানে রয়ে গেছে। আপনি কি করবেন, প্রতিদিনই এখানে ঢুকবেন, ঢোকার পর এটা ডিলিট করবেন, আবার ক্লিক করবেন, আবারও আপনি এখানে গিয়ে আবারও এগুলি ডিলিট করবেন।
হ্যাঁ, ক্লিক করে করে আপনি করতে পারবেন। আচ্ছা, তো অনেক সময় আমরা কিন্তু গত পর্বে দেখাইছি যে কিভাবে ভয়েস রেকর্ড করতে হয়, কিভাবে আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয়। এবারের পর্বে আমরা দেখাবো কিভাবে স্ক্রিনশট নিতে হয়। অনেক সময় কম্পিউটারের মোবাইলের মতোই স্ক্রিনশট নিতে হয়। তো স্ক্রিনশট নেওয়ার দুইটা মাধ্যম আছে। একটা মাধ্যম হচ্ছে আপনার এখান থেকে আপনি, আমি শর্টকাটে লিখে দেখাই দিই, আসলে ভিডিও লম্বা করলে মানুষ দেখতে চায় না, আবার অনেকে বিরক্ত মনে করেন। তো সরাসরি কী করবেন, এখানে আসবেন, স্টার্ট উইন্ডোজ স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন এই যে এই টুলটা, আপনি স্নিপিং টুলও লিখতে পারেন, শুধু SNও লিখতে পারেন। শুধু কিবোর্ড থেকে লিখবেন SN, একবার সোজাভাবে দেখাই দিতেছি। SN লেখার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা আপনার উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনি নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পর আপনি যতটুকু জায়গা স্ক্রিনশট নিতে চান, সাপোজ আমি চাচ্ছি শুধু এতটুকু জায়গায় স্ক্রিনশট নিব, সিলেক্ট করলাম, মাউসটা ছেড়ে দিলাম, হয়ে গেল স্ক্রিনশট। এখন আমি যদি সেভ এসে ক্লিক করি, এটা আমি কোন জায়গায় রাখবো, ডেস্কটপে না অন্য কোনো ড্রাইভের ভিতরে, অন্য কোনো ফোল্ডারের ভিতরে, তো আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপে ক্লিক করে আমি যদি এখানে নাম চেঞ্জ করতে চাই, নাম চেঞ্জ করতে পারবো। আমি এখন নাম চেঞ্জ করবো, নাম সেভ দিয়ে দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিছে, এই যে। তো এটা গেল একটা মাধ্যম, এভাবে আপনি পুরো স্ক্রিনেও শট নিতে পারেন। আরেকটা মাধ্যম হচ্ছে কিবোর্ড থেকে। আপনি কিবোর্ডের যে উপরের যে লাইনটা আছে F1 F2, এটার সিরিয়ালে শেষের দিকে দেখতে পারবেন একটা বাটনে লেখা আছে প্রিন্ট স্ক্রিন। তো প্রিন্ট স্ক্রিনে ক্লিক করার পর আপনি যে কোনো, আমি এখন যদি প্রিন্ট স্ক্রিনে যদি ক্লিক করি, আমি প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলাম। এখন আমি যদি কোনো ডকুমেন্টের ভিতরে বা কোনো মাইক্রোসফট ওয়ার্ড বা কোনো কিছুর ভিতরে যদি আমি এটা পেস্ট করি, তাহলে আমি সেই স্ক্রিনশটটা দেখতে পারবো। দেখি এখানে আমি একটু পেস্ট করি, এই যে দেখেন আমার কিন্তু স্ক্রিনশটটা হয়ে গেছে। এই যে দেখেন আমার কিন্তু স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেছে। তো পুরো ফুল স্ক্রিন যদি আমি শট নিতে চাই, তাহলে কিবোর্ডের F1 F2 এই সিরিয়ালের শেষে দেখতে পারবেন প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে। কিবোর্ড অনুযায়ী কিছুটা ভিন্নতা হতে পারে। আপনারা লিখবেন, দেখবেন যে আসলে এই যে ডিলিট বাটন, ইনসার্ট বাটন, হোম বাটন যে জায়গায় আছে, ওই জায়গায় প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে। ওই বাটনে একটা ক্লিক করলে এটা স্ক্রিনশট নিয়ে কপি হয়ে থাকবে এবং আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনারা আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে বেল আইকনটা অন করে দিবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।